পুরো বাড়িতে আজ উৎসবের আমেজ, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো একটা জলজান্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছি। এই আগ্নেয়গিরির নাম হলো রুহি। সম্পর্কে আমার চাচাতো বোন। আসলে আমার বাবা আর একমাত্র চাচা দুজন একসাথেই থাকে এবং তাদের ব্যবসাও একসাথে হ্যান্ডেল করে। আর আজকে তারা একটা বড় ডিল করেছে, তাই সেই উপলক্ষে বাড়িতে পার্টি চলছে। কিন্তু এই রুহির জ্বালায় আমি এই পার্টির কোনো ফিলই পাচ্ছি না। রুহি মেয়েটা দেখতে যেমন মাশাল্লাহ, মেজাজটা ঠিক ততটাই খতরনাক। ওর ডিকশনারিতে ভদ্রতা বা নম্রতা বলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। এই যেমন এখনই আমি ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে শান্তিতে একটু জুস খাচ্ছিলাম, অমনি কোত্থেকে ঝড়ের বেগে এসে হাজির হলো ও। নেহান ভাইয়া, তুমি কি কানে কালা হয়ে গেছো? কতবার ডাকলাম শুনতে পাচ্ছ না? রুহি, তুই কি একটুও শান্ত থাকতে পারিস না? সবসময় এমন চিল্লাস কেন বলতো? আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা তো দেখতেই পাচ্ছিস। আমার নাম ধরে ডাকবে না বলেছি না? আমি তোমার ছোট বোন হতে পারি, কিন্তু তার মানে এই না যে যখন তখন তুই করবে। আর শোনো, বাবা তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছেন, এখনই ওখানে যাও, না হলে খবর আছে। আচ্ছা বাবা, যাচ্ছি। তুই মাঝে মধ্যে এমন ভাব করিস যেন তুই আমার বোন না, আমার হেডমাস্টার। তখন আমি বাবার কাছে গেলাম। নিহান, বস এখানে। ইনি হচ্ছে সায়েম সাহেব। উনি নিজেও অনেক বড় একজন বিজনেসম্যান। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ, আমারও তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তো নাদিম সাহেব, আমরা যা বলেছিলাম, আমি চাচ্ছিলাম আমাদের সম্পর্কটা ব্যবসা থেকে একটু এগিয়ে যাক। সায়েম সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন তা আমি কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু এখনো শিওর না। আপনি সরাসরি বলুন। আমি চাচ্ছি আমার একমাত্র মেয়ে আরিয়ার সঙ্গে নিহানের বিয়ে দিতে। সরি সায়েম সাহেব, আসলে নিহানের বিয়ে তো আরও আগে থেকেই ঠিক করা আছে। ও ঠিক আছে, সমস্যা নেই। সাইম আঙ্কেলের কথা শুনে যা অবাক হয়েছিলাম, তার থেকে বেশি অবাক হয়েছি বাবার কথা শুনে। আমার বিয়ে ঠিক হয়ে আছে মানে? কবে, কার সাথে? আমি তখন সেখানে বাবাকে কিছু বললাম না। অনুষ্ঠান শেষ হলে রাতের ডিনারের সময় আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি পার্টিতে সাইম আঙ্কেলকে বললে আমার নাকি আরও আগে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমার কথা শুনে রুহি ছাড়া সবাই মিটিমিটি হাসছে। তখন বাবা বলে, তোর পড়াশোনা শেষ হতে তো আরও 2 মাস বাকি। এই 2 মাস অপেক্ষা কর, তারপর বাকিটা নিজেই দেখবি। আমি তখন আর কিছুই বললাম না। বাবার সেই রহস্যময় হাসির উত্তর খুঁজতে খুঁজতেই আমার নির্ঘুম রাত কাটল। সকালে ডাইনিং টেবিলে যখন বসলাম, আমার মাথা তখনও ঘুরছে। বাড়ির সবার চোখে মুখে একটা চাপা আনন্দ, যেন তারা সবাই মিলে কোনো একটা গেম খেলছে আর আমি সেই গেমের একমাত্র বলদ খেলোয়াড়। ঠিক তখনই আমার শান্তির প্রদীপ নেভাতে হাজির হলো রুহি। কি ব্যাপার নিহান ভাইয়া, কাল রাত থেকে দেখছি একদম ফিউজ হওয়া বাল্বের মতো মুখ করে আছো। হবু বউয়ের চিন্তায় কি ডাল ভাতও গলায় নামছে না? রুহি, তুই কি কিছু জানিস? বাবা কাল সাইম আঙ্কেলকে কেন এমন কথা বললেন? কার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? চিনি কিনা জানি না, তবে মেয়েটা যে তোমার কপালে ঝাড়ু পেটা লিখে রেখেছে সেটা নিশ্চিত। তোমার মতো আনরোম্যান্টিক বলদকে যে বিয়ে করবে সে নিশ্চয়ই কোনো পাগল হবে। তুই কি এক মুহূর্তের জন্য ভালো কথা বলতে পারিস না? সবসময় তার ছেঁড়া কথা বলিস। যা এখান থেকে। রুহি আর কিছু না বলে গটগট করে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ডাইনিং টেবিলের ওপর একটা ডায়েরি ফেলে গেল। কৌতূহল সামলাতে না পেরে আমি ডায়েরিটা টেনে নিলাম। প্রথম পাতাটা খুলতেই আমার চোখ কপালে উঠল। বড় বড় করে লেখা, মিশন, রাগী রুহির রোমান্টিক রাজকুমার। নিচে আমার একটা ছোটবেলার ছবি আঠা দিয়ে লাগানো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই মেয়ে কি পাগল হয়ে গেছে, নাকি আমাকে নিয়ে কোনো নতুন ষড়যন্ত্র করছে? রহস্যের নতুন মোড়। বিকেলে আমি বাগানে একা পায়চারি করছিলাম, তখন দেখলাম বাবা আর চাচা বসে খুব সিরিয়াস মুডে কোনো লিস্ট চেক করছেন। আমি সুযোগ বুঝে বাবার কাছে গেলাম। বাবা,
আর কতদিন আমাকে এভাবে অন্ধকারে রাখবে? অন্তত মেয়েটার নামটা তো বলো, আমি কি তাকে চিনি? চিনি মানে? খুব ভালো করেই চিনিস। ছোটবেলা থেকে তো তোরা একসাথেই বড় হয়েছিস। তোর তো তাকে নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। আমার হার্টবিট তখন কয়েক গুণ বেড়ে গেল। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া মানে? আমার মাথায় শুধু রুহির নামই ঘুরছে। কিন্তু ও তো আমার সাথে সারাদিন সাপে নেউলে লড়াই করে। ও কি করে সম্ভব? আমি বাগান থেকে ঘরে ফেরার সময় সিঁড়িতে রুহির মুখোমুখি হলাম। ও এবার আর চেঁচামেচি করলো না, বরং খুব শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। ভাইয়া, শুনলাম তুমি নাকি কনের নাম জানার জন্য গোয়েন্দাগিরি করছো। লাভ নেই, উত্তর তোমার হাতের নাগালেই আছে, শুধু তোমার চোখ অন্ধ, তাই দেখতে পাচ্ছ না। রুহি, তুই কি জানিস কার কথা বলছেন বাবা? প্লিজ ফাজলামো না করে বল না। বলবো, তবে একটা শর্তে। আজ বিকেলে আমাকে বাইরে নিয়ে যেতে হবে আর আমার পছন্দের সব আইসক্রিম খাওয়াতে হবে। রাজি? আমি কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলাম। রুহি হঠাৎ করে আমার খুব কাছে চলে এলো। ওর গায়ের হালকা পারফিউমের ঘ্রাণে আমি কেমন জানি জমে গেলাম। ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সে তোমার একদম ঘরের মানুষ। বলেই খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে উপরে চলে গেল ও। রাতে আমরা সবাই ডিনারে বসেছি। হঠাৎ চাচি বলে উঠলেন, আচ্ছা ভাইজান, বিয়ের গহনাগুলো কি এখন থেকে গড়াতে দেব, নাকি রুহির পছন্দ মতো পরে নতুন ডিজাইন দেব? আমার হাতের চামচটা প্লেটে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। চাচি কি বললেন? রুহির পছন্দ মতো গয়না? তার মানে কি আমার বিয়ের সাথে রুহির পছন্দ জড়িত, নাকি পাত্রী খোদ রুহি? আমি আর চোখে রুহির দিকে তাকালাম। সারাক্ষণ বাঘিনীর মতো হুঙ্কার দেওয়া মেয়েটা আজ একদম শান্ত। ও মাথা নিচু করে খাচ্ছে, কিন্তু আমি পরিষ্কার দেখলাম ওর কান দুটো লজ্জায় লাল হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, হে আল্লাহ, আমার এই রাগী চাচাতো বোনই কি আমার বউ হতে যাচ্ছে? এই মেয়ে তো রোমান্টিক হওয়া দূরে থাক, শান্তিতে কথা বলতেই শেখেনি। এভাবেই দিনগুলো যাচ্ছিল। একদিকে পরীক্ষার চাপ, আর অন্যদিকে মাথার ভেতর ঘুরতে থাকা সেই অমীমাংসিত রহস্য। রুহির আচরণেও এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। সে আগের মতো হুটহাট চিল্লায় না ঠিকই, কিন্তু সুযোগ পেলেই আমাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ে না। তবে তার সেই খোঁচাই এখন রাগের চেয়ে দুষ্টুমিটাই বেশি থাকে। সেদিন বিকেলে লাইব্রেরি থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখি আমার ঘরের আসবাবপত্র সব ওলটপালট, আর আমার বিছানায় রাজকীয় ভঙ্গিতে বসে আছে রুহি, হাতে আমার ল্যাপটপ। রুহি, তোকে কতবার বলেছি আমার অনুমতি ছাড়া আমার ঘরে আসবি না? আর আমার ল্যাপটপে কি করছিস তুই? উফ, এসেই শুরু করে দিলে। একটু সাহায্য করছি তাতেও দোষ? তোমার ল্যাপটপে সব এলোমেলো ফাইল, সেগুলো গুছিয়ে দিচ্ছি। আর শোনো, কাল বিকেলে আমার সাথে তোমাকে একটু বের হতে হবে। কেন? আবার কোন শপিং? কাল আমার কোচিং আছে। কোচিং টোচিং বাদ দাও, কাল মা আর বড় মা আমাদের পাঠাবেন বিয়ের কেনাকাটার কিছু সিম্পল দেখতে। আর তুমি তো জানোই, বড়দের কথা অমান্য করার সাহস তোমার নেই। রুহি যখন কথাগুলো বলছিল আমি ওর চোখের দিকে তাকালাম। এই প্রথম খেয়াল করলাম ওর চোখের মণিগুলো বেশ মায়াবী। রাগের সময় এই চোখগুলোই যখন আগুনের গোল্লা হয়ে যায়, তখন কেন জানি এমন মায়া লাগে না। রুহি, একটা কথা সত্যি করে বলবি? এই যে চাচা বাবা আমার বিয়ের কথা বলছে, তুই কি জানিস পাত্রীকে? সব তো তোর চোখের সামনেই হচ্ছে। রুহি হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। তারপর আমার দিকে এক পা এগিয়ে এসে খুব শান্ত গলায় বলল, পাত্রী যেই হোক, সে যে তোমার জীবন অতিষ্ঠ করে ছাড়বে সেটা নিশ্চিত থেকো। কেন, আমার উপর সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। বাড়িতে সব সিদ্ধান্ত এখন তোর পছন্দের ওপর হচ্ছে। এমনকি কাল কেনাকাটা করতেও আমার সাথে তুই যাবি। ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? রুহি কোনো উত্তর দিল না, শুধু একটা রহস্যময় হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন বিকেল, মার আর চাচির জোড়াজড়িতে শেষ পর্যন্ত রুহির সাথে বের হতে হলো। রুহি পরেছে একটা নীল রঙের সালোয়ার কামিজ। সত্যি বলতে নীল রঙে ওকে অপার্থিব সুন্দরী লাগছে।
আমি আর চোখে কয়েকবার তাকালাম, কিন্তু ও বুঝতে দিচ্ছিল না যে ও খেয়াল করছে। গাড়িতে আমরা দুজন চুপচাপ, আমি ড্রাইভিং সিটে ও পাশে। নীরবতা ভাঙার জন্য আমি কথা শুরু করলাম, শপিং মলে যাওয়ার আগে কি কোথাও কফি খাবি? বাহ, নিহান ভাইয়ার মনে দেখে রোমান্টিকতা জাগছে। কফি খাওয়ার শখ হলো যে বড়। আরে ধুর, এমনিতে বললাম। কথা বলতে বলতে গেলে রাস্তাটা ছোট মনে হয়। আমরা একটা ক্যাফেতে বসলাম। কফি খেতে খেতে রুহি হঠাৎ বলল, নিহান ভাইয়া, যদি এমন হয় যে যাকে তুমি একদম অপছন্দ করো তার সাথেই তোমার সারা জীবন থাকতে হচ্ছে, তাহলে তুমি কি করবে? ওর প্রশ্ন শুনে আমি একটু থমকে গেলাম। জানি না, তবে অপছন্দ তো আর এমনি এমনি হয় না। মানুষের ব্যবহারে বা স্বভাবে অমিল থাকলে অপছন্দ হয়, কিন্তু যদি দেখি সেই মানুষটা আমাকে বদলে দিতে পারছে, তাহলে হয়তো তাকে মেনে নেওয়া যায়। রুহি কফিতে চুমুক দিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। কেন জানি মনে হলো ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে গেল। এই রুহিকে আমি আগে কখনো দেখিনি। কোথায় সেই খিটখিটে মেজাজ আর কোথায় এই শান্ত রুহি? শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাড়িতে ঢুকতেই দেখি ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে। বাবা আমাদের দেখে হেসে বললেন, কিরে নিহান, পছন্দ হয়েছে সব, নাকি রুহি একাই সব পছন্দ করলো? ও যা পছন্দ করেছে তাতেই আমার সাই ছিল বাবা। তখন চাচা একটা বোমা ফাটালেন। নিয়ান, আমরা ভাবতেছি তোদের বিয়ের ডেটটা ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরে রাখবো। কার্ড ছাপাতে হবে তো। পাত্রীর নামটা কি কার্ডের রুহি লিখবো নাকি ওর ভালো নাম রৌনক জাহান রুহি লিখবো? চাচা কথাটি শেষ করার সাথে সাথে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি ভুল শুনলাম, নাকি এটাই সত্যি? আমি কাঁপা কাঁপা চোখে রুহির দিকে তাকালাম। রুহি তখন লজ্জায় আর থাকতে না পেরে একদৌড়ে নিজের ঘরে চলে গেল। বাবার মুখে প্রশান্তির হাসি। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, তুই তো ওকে চিনিসই, ছোটবেলা থেকেই তোরা একে অপরের জন্য। ওর ওই রাগটা শুধু তোর উপরেই সাজিয়ে দে নিহান। আমি নিজের রুমে ফিরে আসলাম। আমার মাথায় এখন সব কাজ করছে। রুহির সেই ডায়েরি ও রহস্যময় কথা, চাচির গয়না বানানোর কথা, সব কিছুর অর্থ এখন আমার কাছে পরিষ্কার। আমার সেই রাগী চাচাতো বোনই হতে যাচ্ছে আমার অর্ধাঙ্গিনী। হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি রুহির মেসেজ। কি হলো? সারপ্রাইজ হজম করতে কি কষ্ট হচ্ছে? কাল সকালে কিন্তু আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে আসবে, মনে থাকে যেন। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একা একাই হাসতে শুরু করলাম। এই রাগী মেয়েটার ভেতরে যে এত রোমান্টিকতা লুকিয়ে ছিল তা কে জানতো। এভাবেই দিনগুলো যাচ্ছিল। এক একটা দিন যেন নতুন নতুন চমক নিয়ে আসছিল আমার সামনে। যে রুহিকে সারা জীবন বাঘিনী মনে করে এসেছি, সে এখন বিড়ালের মতো মিষ্টি মিষ্টি কথা বলে। তবে ওর রাগী ভাবটা একদম যে চলে গেছে তা না, মাঝে মাঝে সেই রুদ্রমূর্তি ধারণ করে। কিন্তু তার পেছনে এখন অদ্ভুত এক অধিকারবোধ কাজ করে। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে বাড়িতে যেন উৎসবের ঢল নেমেছে। আমার আর রুহির বিয়ের কথা শুনে আত্মীয় স্বজনদের মধ্যেও কানাঘুষা চলছে। দুই মেরুর দুই মানুষ একসাথে থাকবে কি করে? আমিও মাঝে মাঝে তাই ভাবি। রুহি হলো আগ্নেয়গিরি আর আমি হলাম শান্ত সমুদ্র। সমুদ্র আর আগ্নেয়গিরি মিলন কি আদৌ সম্ভব? সেদিন রাতে আমি আমার রুমে বসে শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। রাত তখন প্রায় 12:30। হঠাৎ দরজায় টোকা। কে? ভেতরে এসো। দরজা ঠেলে রুহি ভেতরে ঢুকলো। ওর হাতে একটা ট্রে, তাতে এক মগ গরম কফি আর কিছু বিস্কুট। পরনে ওর প্রিয় নীল রঙের একটা সুতি সালোয়ার কামিজ, চুলগুলো খোপা করা। অনেক তো রাত হলো, এবার কফিটা খেয়ে শুয়ে পড়ো। পরীক্ষার আগে বেশি রাত জাগা ভালো না। বাহ, রুহি ম্যাডাম দেখি আজ খুব কেয়ারিং হয়ে গেছেন। সূর্য কি কাল পশ্চিম দিকে উঠবে নাকি? বেশি কথা বলো না তো, আমি এসেছি কফি দিতে তাই দিচ্ছি। আর শোনো, কাল সকালে আম্মু আমাদের সাথে মার্কেট যেতে বলেছে। বিয়ের শেরওয়ানি আর শাড়ি পছন্দ করতে হবে। কেন,
তুমি পছন্দ করলেই তো হয়, আমি তো তোমার পছন্দেই সায় দিব বলেছি। রুহি হুট করে আমার টেবিলের খুব কাছে চলে এলো, ঝুঁকে পড়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার পছন্দ তো আমি অনেক আগেই করে রেখেছি নিহান ভাইয়া, এখন শুধু তোমাকে সাজানোর পালা। আর শোনো, কাল কিন্তু পাঞ্জাবি পরে বের হবে, আমি তোমাকে নীল পাঞ্জাবিতে দেখতে চাই। ওর সরাসরি কথা আর চোখের দৃষ্টিতে আমি কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম। রুহি হাসল, একগাল মিষ্টি হাসি, যে হাসিতে কোনো রাগ ছিল না, ছিল একরাশ ভালোবাসা। পরদিন আমরা দুজনে মিলে শপিং মলে গেলাম। রুহি যেন আজ অন্য মানুষ, সে প্রতিটা দোকানে গিয়ে খুনসুটি করে সব দেখছে। এক জায়গায় আমার জন্য একটা কফি কালারের শেরওয়ানি পছন্দ করলো। নিহান ভাইয়া, এটা একবার ট্রায়াল দিয়ে দেখো তো, তোমাকে খুব মানাবে। আমি ট্রায়াল রুম থেকে বের হয়ে আসতেই দেখি রুহি মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি দেখছিস? খারাপ লাগছে? না, আসলে তুমি যে এত সুন্দর সেটা আগে কেন খেয়াল করিনি। আমি ওর কথা শুনে হেসে ফেললাম, ওর হাতটা ধরলাম। আচ্ছা রুহি, তুই তো আমাকে সারা জীবন অপছন্দ করে আসলি, সারাক্ষণ ঝগড়া করলি, হঠাৎ করে এই পরিবর্তন কেন? তুই কি সত্যিই খুশি এই বিয়েতে? রুহি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ভিড়ের মধ্যেই আমার হাতের ওপর ওর ছোট হাতটা রাখলো। নিহান ভাইয়া, একটা কথা জানো, মানুষ তার উপরই সবচেয়ে বেশি রাগ দেখায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার রাগটা ছিল তোমার মনোযোগ পাওয়ার জন্যে। তুমি তো পড়াশোনা আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে আমার দিকে তাকাতে না, তাই আমি রাগ দেখিয়ে হলেও তোমার নজরে আসতে চাইতাম। আমি অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে রইলাম। এই সহজ কথাটাই আমি এতদিন বুঝিনি। মার্কেট থেকে ফেরার পথে গাড়িতে আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। হঠাৎ একটা ফোন এলো রুহির ফোনে। ফোনটা ধরতেই রুহির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি, কখন হলো এটা? আমরা আসছি এখনই। কি হয়েছে রুহি? কার ফোন ছিল? বড় চাচু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে। আমার হাত কাঁপতে শুরু করলো। বাবা সুস্থই ছিলেন, হঠাৎ কি হলো? আমি তৎক্ষণাৎ গাড়ির গতি বাড়িয়ে দিলাম হাসপাতালের দিকে। রুহি পাশে বসে ডুকরে ডুকরে কাঁদছে। যে মেয়েটা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় রাখতো, তাকে এভাবে ভেঙে পড়তে দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি এক হাতে স্টিয়ারিং ধরলাম আর অন্য হাতে রুহির হাতটা শক্ত করে চেপে ধরলাম। চিন্তা করিস না রুহি, বাবা ঠিক হয়ে যাবেন, আমি আছি তো। রুহি আমার হাতটা ওর দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। এই বিপদের মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাদের দুজনের সম্পর্কের রসায়নটা শুধু রাগ আর অভিমানে সীমাবদ্ধ নেই, আমরা এখন একে অপরের শক্তি হয়ে উঠেছি। হাসপাতালে পৌঁছে দেখি অপারেশন থিয়েটারের সামনে সবাই দাঁড়িয়ে। ডাক্তার বের হয়ে আসতেই আমরা সবাই একসাথে ঘিরে ধরলাম। ডাক্তার বললেন বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তবে সময় মতো আনাতে এখন তিনি আশঙ্কামুক্ত। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, আমি এক কোণায় দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেললাম। রুহি আমার পাশে এসে দাঁড়ালো, ওর চোখের পানি মুছে আমি ওকে কাছে টেনে নিলাম। আমি খুব ভয় পেয়েছিলাম নিহান, আমি তোমাকে আর বাবাকে ছাড়া কিচ্ছু বুঝি না। আমি রুহির মাথায় হাত রেখে বললাম, ভয় নেই পাগলি, আমি আছি তো, সারা জীবন এভাবেই তোর পাশে থাকব। বাবার অসুস্থতার সেই রেস্ট কাটতে না কাটতেই মাস দুয়েক পার হয়ে গেল। এর মধ্যে আমার ফাইনাল পরীক্ষাটাও শেষ। বাবার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো, তবে ডাক্তার তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। পরীক্ষার চাপে আর বাবার সেবায় রুহির সাথে খুব একটা সময় কাটানো হয়নি, যদিও ও সারাক্ষণ ছায়ার মতো আমাদের আগলে রেখেছিল। আজ আমার রেজাল্ট দিয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল করেছি। বাড়িতে আজ আবারও খুশির আমেজ, কিন্তু আমি জানতাম না এই খুশির আড়ালে বাবা আর চাচা মিলে অন্য এক বড় ধামাকা তৈরি করে রেখেছেন। বিকেলে ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছিলাম। বাবা হঠাৎ গলার আওয়াজ পরিষ্কার করে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। নিহান, তোর পড়াশোনা তো শেষ হলো, এবার আমার কাঁধের বোঝাটা নামাতো ভাই। সায়েম সাহেবের সেই ডিলটা সাকসেসফুল হয়েছে,
ব্যবসাও এখন অনেক স্থিতিশীল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবারই তোর আর রুহির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। বাবার কথা শুনে হাতে থাকা চায়ের কাপটা আমার প্রায় পড়েই যাচ্ছিল। আমি জানতাম আমাদের বিয়ে হবে, কিন্তু এত দ্রুত? মাত্র পরীক্ষা শেষ হলো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবার আগেই বিয়ের পিঁড়িতে? আমি রুহির দিকে তাকালাম। সে সোফার এক কোণায় বসেছিল। বাবার কথা শুনে ও একদম পাথর হয়ে গেল। ওর ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। আমি একটু অবাক হলেও নিজেকে দ্রুত সামলে নিলাম, কারণ আমি জানতাম এই দিনটা তো একদিন আসতোই। আর রুহিকে আমি মনে মনে ততদিনে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনেই নিয়েছি। বাবা, তোমরা বড়রা যা ভালো মনে করো আমার তাতে কোনো আপত্তি নেই, তবে রুহির মতামতটাও তো জানা দরকার। চাচা হেসে উঠলেন। রুহির মতামত? আরে ও তো এই কদিন তোর রেজাল্টের জন্য জায়নামাজে পড়ছিল। ওর মত আছে বলেই তো আমরা এগোতে পারছি। কিরে মা, ঠিক বলছি না? রুহি কোনো উত্তর না দিয়ে লজ্জা পেয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমি ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। মেয়েটা এখনও আগের মতোই লাজুক রয়ে গেছে, শুধু রাগের আড়ালে সেটা ঢেকে রাখে। রাতের খাবার শেষ করে আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। মাথার ওপর রূপালি চাঁদ, আর চারপাশটা খুব শান্ত। কিছুক্ষণ পর টের পেলাম পিছে কেউ একজন এসে দাঁড়িয়েছে। না তাকিয়েই বুঝলাম এটা রুহি। কিরে, হবু বউয়ের কি চোখে ঘুম নেই, নাকি বিয়ের শপিংয়ের লিস্ট বড় করছিস মনে মনে? তুমি কি সত্যি খুশি নিহান ভাইয়া? মানে বাবাদের চাপে পড়ে হ্যাঁ বলনি তো? আমি চাই না তুমি কোনো বাধ্যবাধকতা থেকে আমাকে গ্রহণ করো। আমি রুহির দিকে ঘুরলাম। ওর চোখের সেই চিরচেনা রাগ এখন নেই। সেখানে এক অদ্ভুত মায়া আর অনিশ্চয়তা খেলা করছে। আমি ওর দুই কাঁধ ধরে নিজের সামনে আনলাম। রুহি, শুরুতে হয়তো আমি অবাক হয়েছিলাম, কিন্তু এই 2 মাসে তুই যেভাবে আমাকে আর বাবাকে আগলে রেখেছিস তাতে আমি বুঝে গেছি তুই ছাড়া আমার ঘর আর কেউ পূর্ণ করতে পারবে না। তোর এই রাগটা এখন আমার খুব প্রিয়। রুহি আমার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল, তারপর নিচু স্বরে বলল, আমি খুব চেষ্টা করি শান্ত থাকতে, কিন্তু তোমার সামনে এলেই কেন জানি মেজাজ বিগড়ে যায়। ভয় হয় বিয়ের পরও যদি আমি এমন ঝগড়া করি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আরে পাগলি, ঝগড়া না করলে কি আর ভালোবাসা জমে? আর তুই রাগলে তোকে আরও বেশি সুন্দর লাগে, সেটা কি জানিস? রুহি এবার আর রাগ দেখালো না, বরং আমার বুকে মাথা রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। আমি অনুভব করলাম আমার সেই একরোখা চাচাতো বোনটা এখন সত্যি আমার বউ হওয়ার পথে। পরদিন থেকেই শুরু হলো ধুমধাম আয়োজন। সারা বাড়ি আলোকসজ্জা করা হয়েছে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। নিচতলায় মেহেন্দির গান বাজছে। আমি ওপরের বারান্দা থেকে দেখছি রুহি লাল একটা কামিজ পরে তদারকি করছে। হঠাৎ ও ওপরের দিকে তাকালো, আমাকে দেখে জিভ কেটে হাসলো, তারপর হাতের ইশারায় বোঝালো নিচে আসো। আমি নিচে নামার সময় ভাবলাম জীবনটা সত্যিই বিচিত্র। যে মেয়েটার সাথে সারা জীবন ইঁদুর বিড়াল দৌড় খেলেছি, আজ তাকেই নিজের করে পাওয়ার জন্য মনটা ছটফট করছে। আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায়টা কেমন হবে তা ভেবেই এক অদ্ভুত শিহরণ কাজ করছে মনে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আজ শুক্রবার, আমাদের বিয়ের দিন। পুরো বাড়ি ফুলে ফুলে সাজানো। আতরের সুঘ্রাণে চারপাশ মোমো করছে। নিচতলায় মেহমানদের কোলাহল আর সানাইয়ের সুর বাজছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যখন দেখছিলাম, বিশ্বাসই হচ্ছিল না যে আজ আমি সত্যি সত্যি সেই রাগী মেয়েটার সাথে সারা জীবনের জন্য বাধা পড়তে যাচ্ছি। বিয়ের স্টেজে বসার পর থেকে আমার হার্টবিট যেন থামছেই না। কাজী সাহেব যখন খাতা এগিয়ে দিলেন তখন আমার কলম কাঁপছিল। কবুল বলার সময় আর চোখে একবার রুহির দিকে তাকালাম। লাল বেনারসি আর ভারী গয়নায় ওকে একদম রানীর মতো লাগছে। ওর মাথার ঘুমটা অনেকটা নিচে নামানো, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও কাঁপছে। হয়তো সেটা উত্তেজনায়, নয়তো লজ্জায়। সব আনুষ্ঠানিকতা শেষ হয়। রাত তখন প্রায় 2টা।
সব আত্মীয় স্বজন বিদায় নিয়ে ঘুমাতে গেছেন। আমি ধীর পায়ে আমাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় হাত দিতেই কেন জানি একটু ইতস্তত বোধ করলাম যে রুহির সাথে সারা জীবন ঝগড়া করেছি, আজ তার সাথে বাসর ঘরে ঢুকতে গিয়ে বুকটা ধুকপুক করছে। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। পুরো ঘরটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো। বিছানার মাঝখানে লাল ঘুমটা টেনে বসে আছে আমার রাগী রুহি। আমি দরজাটা আটকে দিয়ে বিছানার এক কোণায় বসলাম। তো রুহি ম্যাডাম, আপনার কি এখনও রাগটা বজায় আছে, নাকি ঘুমটার নিচে আমাকে বকা দেওয়ার জন্য নতুন কোনো ডিকশনারি তৈরি করছেন? রুহি কোনো কথা বলল না। আমি আলতো করে ওর ঘোমটাটা সরিয়ে দিলাম। ওর মুখটা লজ্জায় এতটাই লাল হয়ে আছে যে লাল বেনারসির রঙকেও হার মানাচ্ছে। চোখের পাতায় জল জমে আছে, কিন্তু ঠোঁটের কোণে একটা লাজুক হাসি। তুমি কি সারা জীবন আমাকে শুধু খোঁচাতেই থাকবে? আজকেও ছাড়লে না? আরে, তোকে না খোঁচা দিলে তো আমার পেটের ভাত হজম হয় না। কিন্তু আজ থেকে তো ডাকাত ধরন পাল্টাতে হবে। তুই থেকে তো তুমিতে আসতে হবে, তাই না? লাগবে না, তুমি আমাকে তুই করেই ডেকো। ওই ডাকটার মধ্যেই আমার জন্য আলাদা একটা অধিকার লুকিয়ে আছে। তবে হ্যাঁ, বিয়ের পর কিন্তু আমাকে আর রাগাতে পারবে না। এখন আমি তোমার বউ, মনে থাকে যেন। আমি ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। ওর আঙ্গুলে পড়া আংটিটা নিয়ে খেলা করতে করতে বললাম, আচ্ছা বাবা, মানলাম, কিন্তু এখন তো আমার পাওনাটা দিতে হবে। পাওনা? কিসের পাওনা? এই যে সারা জীবন তোর এত অত্যাচার সহ্য করলাম, প্রতিদিন কান ঝালাপালা করে দিলে তার ক্ষতিপূরণ লাগবে না? রুহি একটু হাসল, তারপর হঠাৎ আমার খুব কাছে চলে এলো। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি নিজের মুখে অনুভব করতে পারছি। ও আমার কলারটা টেনে ধরে একদম কানে কানে ফিসফিস করে বলল, ক্ষতিপূরণ হিসেবে এই রাগী মেয়েটাকে তো পাচ্ছই। আর শোনো নিহার ভাইয়া, থুরি বর মশাই, আমি রাগী হতে পারি, কিন্তু তোমাকে ভালোবাসতে আমি পৃথিবীর যে কোনো রোমান্টিক মেয়ের চেয়ে বেশি পারদর্শী। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। বলেই ও আমার বুকে মাথা লুকিয়ে ফেলল। আমি ওকে জড়িয়ে ধরলাম। জানালার বাইরে দিয়ে চাঁদের আলো এসে আমাদের উপর পড়ছে। আমি বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো এই মেয়েটা। ওর রাগের আড়ালে যে গভীর ভালোবাসা লুকিয়েছিল তা আজ থেকে শুধুই আমার। রাগী চাচাতো বোনটা এখন সত্যিই আমার রোমান্টিক বউ। আমাদের এই খুনসুটি আর ভালোবাসার গল্পটা হয়তো সারা জীবন এভাবেই চলবে, কখনো ঝগড়া, কখনো একরাশ প্রেম। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটি আজকে এখানেই শেষ করছি। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা আজকে শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।